শুরুতে জানিয়ে দিব ইসরায়েলকে যুদ্ধ অপরাধে অভিযুক্ত করল জাতিসংঘ। জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় 141 ফিলিস্তিনি নিহত। এদিকে হামলা মোকাবেলায় পরস্পরকে সহায়তা করবে রাশিয়া ও উত্তর কোরিয়া। জানিয়ে দেব রুশ যুদ্ধে সহায়তার ফল চীনকে ভোগ করতে হবে হুঁশিয়ারি ন্যাটো মহাসচিবের। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তান সেনানিবাসে হামলা পাল্টা হামলায় নিহত 18। ইসরায়েলকে যুদ্ধ অপরাধে অভিযুক্ত করল জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক নতুন তদন্ত প্রতিবেদনে ইসরায়েলকে গাজায় যুদ্ধ অপরাধে ঘটানো এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে গত 7 অক্টোবর থেকে গাজায় সংগঠিত নানা ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। তদন্তে বলা হয়েছে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ দায়ী। অধিবেশন পর্ষদের চেয়ারপারসন নাভি পিল্লাই জানান, জোর করে গাজায় প্রায় পুরো জনগোষ্ঠীকে ছোট ছোট আবদ্ধ এলাকায় ঠেলে দিয়েছে ইসরায়েল। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় হামাস সহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলো যুদ্ধ অপরাধ করছে। নাভি পিলের নেতৃত্বাধীন তদন্ত প্যানেল আরও বলেছে, জনবহুল এলাকায় ইসরায়েলের ভারী অস্ত্র ব্যবহার যুদ্ধ অপরাধ ঘটিয়েছে। গাজায় লোকজনকে অনাহারে রাখা, নির্বিচারে আটক এবং হাজার হাজার শিশুকে হত্যা এবং তাদের পঙ্গুত্বের মতো কারণে ইসরায়েলকে যুদ্ধ অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় 37,396 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 85,000-এরও বেশি। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 141 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 141 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর করা 3টি গণহত্যায় 141 জন নিহত এবং আরও 4 শতাধিক আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। এই সংখ্যা নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 38,885 জন, তাদের বেশিরভাগই নারী ও শিশু। এই পর্যন্ত মোট আহতের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 89,881 জনে। গত 7 অক্টোবর ইসরায়েল সীমা প্রবেশ করে নজিরবিহীন হামলা চালায় হামাস যোদ্ধারা। প্রায় 1300 ইসরায়েলিকে হত্যা করা হয় এবং পাল্টা জবাবে ইসরায়েলের গাজায় উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এক হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের আন্তর্জাতিক বিচারিক আদালতে গণহত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে, যার সর্বশেষ রায়ে তেল আবিবকে অবিলম্বে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে তার সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে গত 6 মে আক্রমণ করার আগে 1 মিলিয়নেরও বেশি মানুষ ফিলিস্তিনিদের যুদ্ধ থেকে আশ্রয় নিয়েছিলেন। এদিকে হামলার মোকাবেলায় পরস্পরকে সহযোগিতা করবে রাশিয়া ও উত্তর কোরিয়া। কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে। এই চুক্তির মূল বিষয় হলো, দুই দেশের কোনোটিই যদি হামলার শিকার হয় তাহলে একে অপরকে সহায়তা করা, অর্থাৎ কোনো কারণে অন্য কোনো দেশ যদি রাশিয়াকে আক্রমণ করে তবে তাদের সহায়তা করবে উত্তর কোরিয়া। অনুরূপ উত্তর কোরিয়ার হামলা হলে এগিয়ে আসবে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করেছেন। এই বিরল সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি সই করেন। দুই দেশের দুই প্রেসিডেন্ট চুক্তিতে সই করেছেন। বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে এর আগে 1961, 2000 এবং 2001 সালে কিছু চুক্তি হয়। নতুন চুক্তিটি সেগুলোর স্থলাভিষিক্ত হবে। আক্রমণ মোকাবেলা সহায়তা ছাড়াও রাজনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক নিরাপত্তা চুক্তি হয়েছে পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ দুটির মধ্য দিয়ে। ভ্লাদিমির পুতিন এই চুক্তিকে একটি ব্রেক থ্রু হিসেবে অভিহিত করেছেন। উত্তর কোরিয়ার শাসকও এই চুক্তিকে উর্বর সন্ধিক্ষণ হিসেবে আখ্যা দিয়েছেন। সফরে গিয়ে কিমকে রাশিয়ার উত্তর কোরিয়ার একটি আড়স গাড়ি বা চা সেট উপহার দিয়েছেন পুতিন। কিমও পুতিনকে বেশ ভালো উপহার দেন। এছাড়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন তিনি। উত্তর কোরিয়ার উপর আরোপিত বিধিনিষেধগুলো পুনর্বিবেচনা করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। পিয়ংইয়ংয়ের সঙ্গে প্রয়োজনে সামরিক, প্রযুক্তিগত সহযোগিতামূলক সম্পর্ক গড়বেন বলেও তিনি উল্লেখ করেন। এদিকে রুশ যুদ্ধে সহায়তার ফল চীনকে ভোগ করতে হবে হুঁশিয়ারি ন্যাটো মহাসচিবের।
রুশ যুদ্ধে সহায়তার ফল চীনকে ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীন দুই দিকে সুবিধা নিতে চাইছে। একদিকে রাশিয়া যুদ্ধে সমর্থন দিচ্ছে, অন্যদিকে ইউরোপের মিত্রদের সঙ্গেও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। এটা দীর্ঘমেয়াদে কাজে আসবে না। পারমাণবিক অস্ত্র ও প্রতিরক্ষা ব্যয় নিয়ে জেন্স স্টলটেনবার্গ বলেন, কয়েকদিন আগেই সুইজারল্যান্ড একটি শান্তি সম্মেলনে শেষ হলো। সেখানে ইউক্রেনের সমর্থন দিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে অনেক দেশ, কিন্তু রাশিয়া সম্মেলনটিকে সময়ের অপচয় বলে আখ্যা দিয়েছেন। দেশটির ভাষ্য, ইউক্রেন আত্মসমর্পণ করলেই কেবল তারা শান্তি আলোচনায় সম্মত হবে। রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিষয়ে ন্যাটো দেশগুলো কি করতে পারে প্রশ্ন করা হয় ন্যাটো মহাসচিবকে। তিনি বলেন, নিষেধাজ্ঞার সম্ভাব্যতা নিয়ে আলোচনা চলছে। চীন অনেক প্রযুক্তি সরবরাহ করছে, এর মধ্যে মাইক্রো ইলেকট্রনিক্সের মতো প্রযুক্তিও রয়েছে, যা দিয়ে রাশিয়া ইউক্রেনে হামলার জন্য ক্ষেপণাস্ত্র তৈরি করছে। চীন যদি তার এই আচরণ না পাল্টায় তাহলে আমাদের কিছু অর্থনৈতিক পদক্ষেপ বিবেচনা করতে হবে। বেইজিং ইতোমধ্যেই কিছু নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। গত মাসে চীন হংকং ভিত্তিক 20টি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এদিকে ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া যাচ্ছেন। ক্রেমলিনের পক্ষ থেকে এটি নিশ্চিত করার পরই ওয়াশিংটন সফরে আসেন স্টলটেনবার্গ। চীনের সঙ্গে উত্তর কোরিয়া এবং ইরানের নাম উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া এখন আরও বেশি কর্তৃত্ববাদী শাসকের দিকে ঝুঁকে পড়ছে। উত্তর কোরিয়া গোলাবারুদ পাঠাচ্ছে, বিনিময়ে দেশটির ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির জন্য অত্যাধুনিক প্রযুক্তি দিচ্ছে রাশিয়া। অর্থাৎ উত্তর কোরিয়া ইউক্রেনের যুদ্ধে আগ্রাসন চালাতে রাশিয়াকে সহযোগিতা করছে। এদিকে পাকিস্তানের সেনানিবাসে হামলা পাল্টা হামলায় নিহত 18। পাকিস্তানের এক সেনানিবাসে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটির সেনাবাহিনীর 8 সদস্য নিহত হয়েছেন। সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের 52 সেনানিবাসে লক্ষ্য করে হামলা চালানো হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছেন, এই হামলার পর পাল্টা অভিযানে 10 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোররাতে 52 সেনানিবাসে 10 জন সন্ত্রাসী অনুপ্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাতে বাধা দেয় এবং ওই সময় সন্ত্রাসীদের একটি বিস্ফোরক বোঝাই গাড়ি সেনানিবাসের দেওয়ালে ধাক্কা দিলে বিস্ফোরকে হতাহতের ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়েছে, আত্মঘাতী বিস্ফোরকের ফলে প্রাচীরের একটি অংশ ধসে পড়ে এবং পার্শ্ববর্তী অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে 8 সৈন্য নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন পাকিস্তান সেনাবাহিনীর নায়েব সুবেদার মোহাম্মদ শেহজাদ, হাবিলদার জিল ঈদ হুসাইন, হাবিলদার শাহজাদ আহমেদ, সিপাহী আশফাক হোসেন খান, সিপাহী সুবাহান মজিদ, সিপাহী ইমতিয়াজ খান, সিপাহী আরসালান আসলাম এবং ফ্রন্টিয়ার কনস্টাবলিয়ান ন্যান্স নায়েক সওজ আলী। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোমবার ভোররাতে 52 সেনানিবাসে 10 জন সন্ত্রাসী অনুপ্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়। এই সময় সন্ত্রাসীদের একটি বিস্ফোরক বোঝাই গাড়ি সেনানিবাসের দেওয়ালে ধাক্কা দিলে বিস্ফোরণে হতাহতের ঘটনাটি ঘটে।